মানব ইতিহাসকে ঠিক কোন জিনিসটা চালিত করে, কেন এক একটা সভ্যতা গড়ে ওঠে, আবার কেনই বা সেগুলোর পতন হয়? এই যে একটা বিশাল প্রশ্ন, এটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা ডক্টর মোহাম্মদ রফিউদ্দিনের লেখা আইডিওলজি অব দ্য ফিউচার বইটির উপর ভিত্তি করে। চলুন শুরুতেই দুটো একেবারে উল্টো বিশ্বদৃষ্টির লড়াইটা দেখে নেই। একদিকে আছে কার্ল মার্কসের বস্তুবাদ, যা বলে যে আমাদের অর্থনৈতিক অবস্থাই আমাদের চিন্তাভাবনা বা আদর্শকে তৈরি করে। আর অন্যদিকে এই বইয়ের লেখকের ভাববাদ, যা বলছে ঠিক এর উল্টো কথা, আমাদের আদর্শই আমাদের অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করে। মার্কসের এই তত্ত্বটা কিন্তু গত ১০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে অমচুম প্রভাবশালী। কিন্তু কি হবে যদি এই পুরো ধারণার ভিত্তিটাই ভুল হয়? মানে আমরা হয়তো ইতিহাস বোঝার জন্য একদম ভুল চশমা পরে আছি। আচ্ছা, এই যুগটির আরও গভীরে যেতে হলে আমাদের একটু পরিচিত জগৎ মানে সমাজ অর্থনীতির বাইরে তাকাতে হবে। কারণ অবাক করার মতো উত্তরটা লুকিয়ে আছে আধুনিক ফিজিক্স আর দর্শনের ভেতরে, যেখানে একটা বৈপ্লবিক ধারণা আমাদের জন্য অপেক্ষা করছে। এই কথাটা শুনলে মনে হতে পারে কোনো দার্শনিকের কথা, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, এটা বলেছেন একজন বিখ্যাত পদার্থবিদ, স্যার জেমস জিন্স। তিনি বলছেন, মহাবিশ্বকে একটা বিশাল যন্ত্রের চেয়েও একটা বিশাল চিন্তার মতো মনে হয়। এই একটা কথাই কিন্তু বস্তুবাদী ধারণার একেবারে গোড়ায় আঘাত করে। তো এর মূল ভিত্তিটা কি? শুনতে একদম সহজ, কিন্তু এর শক্তিটা অবিশ্বাস্য। ধারণাটা হলো মন বা চেতনা বস্তুকে তৈরি করে, বস্তু চেতনাকে নয়। ভাববাদী যুক্তির এটাই হলো কেন্দ্রবিন্দু। আমাদের চিন্তাই হলো আসল বাস্তবতা, বাকি সব কিছু সেটারই একটা প্রকাশ। সবচেয়ে মজার ব্যাপার হলো, লেখকের মতে বিংশ শতকের বিজ্ঞান নিজেই কিন্তু এই বস্তুবাদী ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যেমন ধরুন ফিজিক্স, যা দেখিয়েছে যে কঠিন বস্তু বলে আসলে কিছু নেই, সবই শক্তির তরঙ্গ। আবার কোয়ান্টাম থিওরির জনক ম্যাক্স প্ল্যাঙ্ক তো বলেই দিয়েছেন যে চেতনাই হলো মৌলিক। এমনকি বায়োলজিস্টরাও দেখেছেন যে বিবর্তন শুধু পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা নয়, এর পেছনে একটা ভেতরের চালিকা শক্তিও কাজ করে। তাহলে প্রশ্ন হলো, এই চেতনা এটা কিভাবে বিকশিত হলো? জীবনের বিবর্তনকে আমরা বলতে পারি চেতনারই নিজেকে ধীরে ধীরে মেলে ধরার একটা দারুণ গল্প। আর এই গল্পের আছে ৩টে স্পষ্ট পর্যায়। এই যাত্রাকে আমরা ৩টা ধাপে দেখতে পারি। প্রথমত, চেতনা জড় পদার্থের নির্দিষ্ট নিয়মের মধ্যে বাধা ছিল। এরপর প্রাণীর জগতে এসে সহজাত প্রবৃত্তির মাধ্যমে সেই নিয়ম ভাঙা শুরু হলো। আর সবশেষে মানুষের মধ্যে এসে চেতনা সেই প্রবৃত্তির বান্ধন থেকেও মুক্ত হয়ে গেল এক সম্পূর্ণ নতুন চালিকা শক্তির মাধ্যমে। তার মানে বিবর্তনের পুরো গল্পটাই আসলে এক কথায় স্বাধীনতার গল্প। প্রত্যেকটা ধাপে চেতনা যেন নিজের বানানো বাধা ভেঙেই আরও মুক্ত, আরও শক্তিশালী হয়ে উঠছে। এটা শুধু টিকে থাকার লড়াই নয়, এটা মুক্তির এক অভিযাত্রা। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, চেতনা যদি প্রবৃত্তির বাঁধন থেকেও মুক্ত হয়, তাহলে মানুষকে চালায়টা কি? কোন শক্তি? আর এই প্রশ্নটাই আমাদের এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম যে মানুষের ভেতরে যেন দুটো সত্তা বাস করে। একটা হলো তার পশুত্ব, মানে সহজাত প্রবৃত্তির তাড়না, যার একটাই উদ্দেশ্য টিকে থাকা। কিন্তু এর পাশেই আছে আরেকটা শক্তি, যা শুধু মানুষেরই আছে, আত্মার তাড়না। আর এর উদ্দেশ্য কিন্তু টিকে থাকা নয়, বরং সৌন্দর্য আর পরিপূর্ণতার খোঁজ করা, যা আমাদের স্বাধীন পছন্দ থেকে আসে। তাহলে এই যে আত্মার তাড়না, এটা ঠিক কিসের জন্য? এটা হলো একটা আদর্শ বা আইডিয়ালের জন্য। এখন এই বই অনুযায়ী আদর্শ জিনিসটা ঠিক কি? আদর্শ হলো সেই ধারণা বা বস্তু যাকে একজন মানুষ তার জ্ঞানের ভিত্তিতে সবচেয়ে সুন্দর এবং সেরা বলে মনে করে, আর সেটার জন্য নিজেকে পুরোপুরি উৎসর্গ করে দেয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? খুব সহজ করে বললে, অর্থনৈতিক প্রয়োজন বা শুধু টিকে থাকার প্রবৃত্তি নয়, বরং একটা আদর্শের প্রতি এই যে তীব্র টান, এটাই মানব ইতিহাসের সবকিছুর পেছনের আসল চালিকা শক্তি। এই ধারণাটা কিভাবে ইতিহাস নিয়ে আমাদের পুরো বোঝাপড়াকে বদলে দেয়, চলুন এবার সেটাই দেখি। এই আদর্শের তত্ত্বটা মানব ইতিহাসকে কিভাবে নতুন করে আমাদের সামনে তুলে ধরে। তো আমরা আমার সেই প্রথম স্লাইডের দ্বন্দ্বে ফিরে এলাম। কিন্তু এবার এতগুলো যুক্তির পর ভাববাদীর দৃষ্টিভঙ্গিটা আরও অনেক বেশি পরিষ্কার, তাই না? দাবিটা হলো, আমাদের আদর্শই আমাদের অর্থনৈতিক অবস্থাকে তৈরি করে। মানুষ শুধু খাবারের জন্য বাঁচে না, তারা একটা আদর্শের জন্য বাঁচে, এমনকি মরেও। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে কিন্তু ইতিহাসের পুরো ছবিটাই বদলে যায়। তখন ইতিহাসকে আর শ্রেণী সংগ্রাম মনে হয় না, বরং মনে হয় আদর্শের সাথে আদর্শের লড়াই। যে আদর্শ মানুষের প্রকৃতির সাথে মেলে না, সেটা নিজে থেকেই একসময় ভেঙে পড়ে, আর মানবতা ধীরে ধীরে একটা আরও নিখুঁত আদর্শের দিকে এগিয়ে চলে। এই তথ্যকে তাই মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদের বিপরীতে দ্বান্দ্বিক ভাববাদও বলা যেতে পারে।
সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের সামনে একটা খুবই জরুরি প্রশ্ন রেখে যায়। যদি এটাই সত্যি হয় যে আমাদের বেছে নেওয়া আদর্শই আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেয়, তাহলে প্রশ্নটা হলো ভবিষ্যতের জন্য আমরা সবাই মিলে কোন আদর্শটা বেছে নেব।